বন্ধুরা, প্রচণ্ড গরমে যদি তোমাদের বাগানের গোলাপ গাছগুলোর ধীরে ধীরে গ্রোথ বন্ধ হয়ে গিয়ে থাকে, যদি গাছের ডালে ডাইব্যাক আসতে শুরু করে, যদি গাছের ফুলের সাইজ ছোট হয়ে গিয়ে থাকে, ফুলের রঙের পরিবর্তন হয়ে গিয়ে থাকে, গোলাপ গাছের পাতা যদি হলুদ হয়ে ঝরে পড়তে থাকে, তাহলে আজকের এই ভিডিওতে আমি কয়েকটা টিপস নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে যে টিপসগুলো নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা বিষয় কিন্তু গোলাপ গাছের পরিচর্যার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমি যে খাবার গাছে প্রয়োগ করা দেখাবো এবং যে কটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা পয়েন্ট যদি তোমরা ফলো করতে পারো এবং এই খাবার যদি গাছে প্রয়োগ করতে পারো, তাহলে গোলাপ গাছ কিন্তু এই প্রচণ্ড গরমেও ফুল দেবে এবং গাছ ডরমেন্সিতে যাবে না। কারণ অতিরিক্ত গরমে গোলাপ গাছ কিন্তু ডরমেন্সিতে চলে যায়, ফুল দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দেয় এবং গাছের গ্রোথও বন্ধ হয়ে যায়। যদি তোমরা তোমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছের এই প্রচণ্ড গরমেও খুব ভালো গ্রোথ চাও, যদি গাছে ফুল আনতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো। একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, মার্চ মাসের শুরু থেকে এপ্রিল মাসের মাঝামাঝি সময় পর্যন্ত গোলাপ গাছের গ্রোথ যেমন ভালো ছিল, ঠিক তেমনই কিন্তু গোলাপ গাছেও প্রচুর পরিমাণে ফুলও ফুটেছে। কিন্তু এই এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে যখন থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে, তখন থেকেই আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে কিন্তু নানা ধরনের সমস্যা আসতে শুরু করেছে। গাছের পাতা পুড়ে যাচ্ছে, গাছের ফুলের রঙের পরিবর্তন হয়ে যাচ্ছে, ফুলের আকার ছোট হয়ে যাচ্ছে, তাছাড়া গাছের পাতা অনেক সময় হলুদ হয়ে ঝরে পড়ছে। তো আজকের এই ভিডিওতে প্রথমে কয়েকটা টিপসের কথা বলবো। এই সময় আমরা আমাদের বাগানের গোলাপ গাছকে কোথায় রাখবো? এই সময় আমরা আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছকে কিন্তু গ্রিন নেটের ছায়ায় রাখবো। মে মাসের শুরু থেকে যতদিন পর্যন্ত না আবহাওয়ার তাপমাত্রা কমছে, যতদিন পর্যন্ত না বর্ষাকাল আসছে, আমরা কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছকে গ্রিন নেটের ছায়ায় রাখবো। সকালবেলা সকাল 6টা থেকে 10টা পর্যন্ত রোদ্দুর আসে এমন জায়গায় রাখতে পারো, কিন্তু বেলা 10টার পর থেকে বিকেল 3টে পর্যন্ত এমন একটা জায়গায় গোলাপ গাছকে রাখতে হবে যেখানে ছায়া আছে অথবা শেড আছে। তো সব থেকে ভালো হয় গ্রিন নেটের ছায়ায় রাখলে। গ্রিন নেটের ছায়া থাকলে গাছ কিন্তু সুস্থ থাকবে। টিপস নাম্বার 2, প্রচণ্ড গরমের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কাজ, সেটা হলো ডেড হেডিং। আমাদের বাগানে যে সমস্ত গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটেছিল, তো প্রত্যেকটা শুকিয়ে যাওয়া ফুলকে কিন্তু এই সময় কেটে দিতে হবে। এটাকেই বলা হয় ডেড হেডিং। তো ডেড হেডিং করার কিন্তু একটা নিয়ম আছে। আমরা শুধুমাত্র শুকিয়ে যাওয়া ফুলটাকে যদি কেটে দিই তাহলে কিন্তু হবে না। তাহলে আমাদের গাছে পরবর্তী যে ডালটা আসবে সেটা কিন্তু একদম সরু ডাল আসবে, আর সেই সরু ডালে কিন্তু ফুলের সাইজ অনেক ছোট হবে। তাই ডেড হেডিং করার সময় সব সময় মনে রাখতে হবে 5 পাতার উপর থেকে অথবা 3 পাতার নিচ থেকে ডালটাকে অথবা ফুলটাকে কাটতে হবে। তবেই কিন্তু 5 পাতার উপর থেকে যে ডালটা আসবে সেটা অনেকটা মোটা হবে, সেই মোটা ডালে ফুলের সাইজ অনেক বড় হবে। কাটা জায়গায় আমাদের কিন্তু ফাঙ্গিসাইডের প্রলেপ লাগাতে হবে। যদি ফাঙ্গিসাইড হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু দারুচিনির পাউডার পেস্ট করে লাগিয়ে দিতে পারো। দারুচিনির পাউডারের পেস্ট কিন্তু খুব ভালো ফাঙ্গিসাইডের কাজ করে। যদি দারুচিনির পেস্ট না থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে হলুদ গুঁড়োর ব্যবহার করতে পারো, অথবা তোমরা এখানে মোম গলিয়ে সেই মোম লাগিয়ে দিতে পারো। মোমের প্রলেপ লাগিয়ে দিলেও কিন্তু অনেক সময় ডাইব্যাকের সমস্যা আসে না। তা না হলে কিন্তু এই কাটা জায়গা থেকে ধীরে ধীরে ডাইব্যাক আসতে পারে। টিপস নাম্বার 3, গ্রিন নেটের তলায় রাখার সাথে সাথে আমাদের আরও একটা যে কাজ করতে হবে, টবের মাটিকে সবসময় ময়েশ্চার রাখতে হবে। যদি গোলাপ গাছের টবের মাটি দীর্ঘদিন পর্যন্ত শুকিয়ে থাকে, যদি একদিন অথবা দুদিন আমরা জল প্রয়োগ করতে ভুলে যাই, তাহলে কিন্তু গাছের পাতা সম্পূর্ণ হলুদ হয়ে ঝরে পড়ে এবং গাছের ফুলগুলো হঠাৎ করে শুকিয়ে যায়। তো গোলাপ গাছে কিন্তু এই সময় প্রচুর পরিমাণে ফুল ফুটছে, কিন্তু যদি তোমরা গাছের মাটির ময়েশ্চার মেনটেন করতে না পারো, তাহলে কুঁড়িগুলো শুকিয়ে যাবে, কালো হয়ে যাবে। এছাড়াও বন্ধুরা, গাছের পাতা শুকিয়ে যাওয়া বা হলুদ হয়ে ঝরে পড়ার পেছনে আরও একটা কারণ আছে, সেটা হলো আবহাওয়ার তারতম্য। এখন যেহেতু তাপমাত্রা অনেক বেশি বেড়ে গেছে, যে কারণে জল দেওয়া সত্ত্বেও অনেক সময় গাছের পাতা কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে। তো এরপর 3 নম্বর যে কারণ, সেটা হলো পোকামাকড়ের আক্রমণ। এই সময় অতিরিক্ত গরমে আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে কিন্তু মাকড়ের আক্রমণ হয়। মাকড়ের আক্রমণ গাছের পাতার তলায় হয় এবং পাতার তলায় বসে পাতার রস শোষণ করে খেয়ে নেয় এবং সম্পূর্ণ পাতাটা হলুদ হয়ে ঝরে পড়ে। তো খুব ভালোভাবে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে পাতার তলায় কিন্তু এরকম ছোট ছোট মাকড়সার জাল তৈরি হয়েছে এবং ছোট ছোট মাকড়সা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তো খুব ভালোভাবে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এই পাতাটার তলায় কিন্তু এরকম মাকড় আছে। তো এই পাতাগুলোকে তুলে কিন্তু পুড়িয়ে দিতে পারলে খুব ভালো হয়। যদি পোড়াতে না পারো, সেক্ষেত্রে দূরে কোথাও ফেলে দিতে হবে। বাগানে যতগুলো গোলাপ গাছ আছে, প্রত্যেকটা গোলাপ গাছের হলুদ পাতাগুলোকে এক জায়গায় জড়ো করে আগুনে পুড়িয়ে দাও, তাহলে কিন্তু সম্পূর্ণ রোগটা নির্মূল হবে।
এছাড়াও আমাদের কিন্তু গাছে পেস্টিসাইডের প্রয়োগ করতে হবে। তো এই সময় রাসায়নিক পেস্টিসাইড প্রয়োগ না করে যদি আমরা জৈব পেস্টিসাইড স্প্রে করি তাহলে কিন্তু গাছ ভালো থাকে। তবে জৈব পেস্টিসাইড একটু কিন্তু বারে বেশি ব্যবহার করতে হয়। রাসায়নিক পেস্টিসাইড আমরা যেহেতু 10 দিন অন্তর অন্তর যেখানে প্রয়োগ করি সেখানে কিন্তু আমাদেরকে জৈব পেস্টিসাইড প্রতি সপ্তাহে অন্তত 2বার স্প্রে করতে হবে। তো এখানে 1 লিটার জল নিয়েছি। 1 লিটার জলের মধ্যে আমি এখানে 5 ml নিম তেল দিয়ে দিলাম। নিম তেলের পরিবর্তে তোমরা এখানে কিন্তু নিম পাতা ফোটানো জল ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে সাধারণ জলে মেশানোর প্রয়োজন নেই। সরাসরি নিম পাতা ফোটানো জলের মধ্যে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ বেকিং সোডা মিশিয়ে নিতে হবে। বেকিং পাউডার কিন্তু নয়, বেকিং সোডা। আর বেকিং সোডার পরিমাণ কিন্তু সব সময় কম থাকবে। বেকিং সোডার মাত্রা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছের পাতা পুড়ে যেতে পারে। আর এটা কিন্তু সব সময় আমাদেরকে সন্ধ্যার বেলা অথবা খুব সকালবেলা স্প্রে করতে হবে। রোদ্দুরে কিন্তু একেবারেই কোনো রকমভাবে রাসায়নিক পেস্টিসাইড অথবা জৈব পেস্টিসাইড প্রয়োগ করা যাবে না। যদি তোমরা জৈব পেস্টিসাইড প্রয়োগ করতে না চাও সেক্ষেত্রে সন্ধ্যাবেলা 10 দিন অন্তর অন্তর কাকা পেস্টিসাইড এবং কনফিডার পেস্টিসাইড একসাথে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। কাকা পেস্টিসাইড 2 ml আর কনফিডার পেস্টিসাইড 1 ml 1 লিটার জলে মিশিয়ে গাছের পাতায় 10 দিন অন্তর অন্তর স্প্রে করলে গাছ কিন্তু সুস্থ থাকে। এরপর আসি টিপস নাম্বার 4। বন্ধুরা, আমাদের গাছের গোড়ায় যদি প্রচুর পরিমাণে আগাছা থাকে সেই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে। অতিরিক্ত আগাছা থাকলে কিন্তু আমরা গাছে যে খাবার প্রয়োগ করব সেই খাবার আগাছাতেই গ্রহণ করে নেবে। আর অতিরিক্ত আগাছা থাকলে গাছে পোকামাকড়ের আক্রমণ খুব বেশি বেড়ে যায়। তাই সব সময় আমাদেরকে কিন্তু আগাছা মুক্ত রাখতে হবে। টবের মাটি সবসময় আগাছা মুক্ত রাখতে হবে এবং প্রতি 15 দিন অন্তর অন্তর টবের মাটি হালকা করে খুশে দিতে হবে। টবের মাটি যদি খুব শক্ত হয়ে যায়, যদি শক্ত হয়ে জমাট বেঁধে অনেক দিন পর্যন্ত থেকে যায় তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। শক্ত হয়ে জমাট বেঁধে থাকলেই টবের মাটিতে আমরা যখন জল দেব সেই জল কিন্তু উপরে অনেকক্ষণ জমে থাকবে। গাছের গোড়ায় পৌঁছাতে অনেকটা সময় লেগে যায় এবং উপরে জমে থাকতে থাকতে মাটি জল শোষণ করতে পারে না। জল ততক্ষণে সূর্যের অতিরিক্ত তাপমাত্রায় জলটা বাষ্পীভূত হয়ে যায়। তো মাটির নিচে গিয়ে আর পৌঁছায় না, শিকড়ে ভালোভাবে জল পৌঁছায় না, যার ফলে কিন্তু গাছের ক্ষতি হয়। মাটি তো খোসা হয়ে গেছে, এবার গাছে খাবার প্রয়োগ করব। সম্পূর্ণ ঘরোয়া খাবার, প্রত্যেকটা সম্পূর্ণ ঘরোয়া খাবার, একটাও কিন্তু কোনো রকমভাবে মার্কেটের ফার্টিলাইজার নয়। তো প্রথম যে সাদা রঙের খাবারটা দেখতে পাচ্ছ এটা হলো ক্যালসিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ খাবার ডিমের খোসার গুঁড়ো। ডিমের খোসার গুঁড়ো আমি এখানে রেখেছি 2 চামচ পরিমাণ। 3 চামচ পরিমাণ রেখেছি আমি এখানে ইউজ করা চা পাতা। ইউজ করা চা পাতা ভার্মি কম্পোস্টের পরিবর্তে আমি এখানে ব্যবহার করছি। যে কোনো কম্পোস্টের পরিবর্তে তোমরা কিন্তু ইউজ করা চা পাতা প্রয়োগ করতে পারবে। এরপর রেখেছি আমি এখানে 3 চামচ পরিমাণ পেঁয়াজের খোসার গুঁড়ো। যদি টবের সাইজ বড় হয় সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা খাবারের পরিমাণ বাড়াতে হবে। তো পেঁয়াজের খোসার গুঁড়োর পরিবর্তে তোমরা এখানে কিন্তু আলুর খোসার গুঁড়ো অথবা কলার খোসার গুঁড়ো নিতে পারো। পেঁয়াজের খোসার গুঁড়োর ব্যবহার করার ফলে টবের মাটিতে যদি প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়, পিঁপড়ের আক্রমণ হয়, সেগুলো কিন্তু আর থাকে না। পেঁয়াজের খোসার মধ্যে যে তীব্র ঝাঁঝালো গন্ধ থাকে সেটার জন্য কিন্তু পোকামাকড় অনেকটাই পালিয়ে যায়। তো এই সম্পূর্ণ খাবারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে টবের মাটিতে প্রয়োগ করেছি এবং প্রয়োগ করার পর ভালোভাবে কিন্তু মাটির সাথে মিশিয়ে দিতে হবে। মাটির নিচে যত খাবার যাবে ততই কিন্তু গাছ ভালোভাবে গ্রহণ করতে পারবে। তো দেখো আমি কিন্তু সম্পূর্ণ খাবারটা মাটিতে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার 1 লিটার জল নিয়েছি। 1 লিটার জলের মধ্যে 1 চা চামচ আমি কিন্তু দারুচিনি পাউডার মিশিয়ে দিলাম। তোমরা কিন্তু এটা মাটির মধ্যে খাবারের সঙ্গে মিশিয়েও প্রয়োগ করতে পারো। তো দারুচিনি পাউডারটা কেন মেশালাম? যেহেতু দারুচিনি পাউডার কাটিং এড পাউডারের কাজ করে, যে কারণে রুট ভালো থাকে। রুটকে আমাদের কিন্তু এই সময় অ্যাক্টিভেট রাখতে হবে। রুট যদি অ্যাক্টিভেট না থাকে তাহলে কিন্তু গাছ ডরমেন্সিতে চলে যাবে। অতিরিক্ত গরমে গোলাপ গাছ ডরমেন্সিতে চলে যায় এবং গাছে ডাইব্যাক আসে আর ধীরে ধীরে গাছটা কিন্তু সম্পূর্ণ মারা যায়, ফুল দেওয়াতে একেবারে বন্ধই করে দেয়। তাই এই সময় আমাদেরকে গোলাপ গাছগুলোকে কিন্তু অ্যাক্টিভেট রাখতে হবে। তো এই খাবার আমরা 15 দিন অন্তর অন্তর কিন্তু গাছে প্রয়োগ করতে পারবো। কোনো রকম রাসায়নিক খাবার প্রয়োগ না করেই কিন্তু গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল আনা সম্ভব। যদি এই সমস্ত খাবার তোমরা প্রয়োগ করতে না চাও সেক্ষেত্রে তোমরা 2 মুঠো পরিমাণ কম্পোস্টের সাথে টবের সাইজ অনুযায়ী কিন্তু তোমরা গুনে গুনে ডিএপির দানা 8 থেকে 10 দানা ডিএপির দানা একটা 8 ইঞ্চি টবে প্রয়োগ করতে পারবে। তাছাড়া বড় সাইজের টব হলে 10 দানা অথবা 12 দানা ডিএপির দানা মিশিয়ে কম্পোস্টের সাথে মিশিয়ে তোমরা গাছে প্রয়োগ করতে পারবে। তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। যদি ছোট গাছ প্রতিস্থাপন করে থাকো, ছোট গাছ প্রতিস্থাপন করার অন্তত 20 দিন হয়ে গেছে, তাহলে সেই গাছেও তোমরা কিন্তু এই খাবারটা প্রয়োগ করতে পারবে। এই খাবার প্রয়োগ করার পাশাপাশি দিনে 3 বার ঠান্ডা জলে স্প্রে করবে। প্রতি 15 দিন অন্তর অন্তর বায়োভিটা এক্স অথবা সাগরিকা সিউইড লিকুইড গাছে স্প্রে করবে। তাহলে গাছের কিন্তু দুর্দান্ত গ্রোথ হবে।
বন্ধুরা, এই ছিল আমার গ্রীষ্মকালীন গোলাপ গাছের পরিচর্যার ভিডিও। এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।